অনেক বছর আগে মানুষ আর ট্রোল একসাথে শান্তিতে বসবাস করত, কিন্তু ইউরোপে খ্রিস্ট ধর্ম ছড়িয়ে পড়ার পর পুরনো কাহিনীগুলো আর সহ্য করা হলো না। নরওয়ের রাজা কিং অলফ অফ নরওয়ে তার সৈন্যদের আদেশ দেন গুহা থেকে ট্রোলদের টেনে সূর্যের আলোয় বের করতে, আর আলো লাগতেই তারা পাথর হয়ে যায়। দেশ জুড়ে ট্রোল শিকার শুরু হয়, আর তারা চার্জের ঘন্টার মতো খ্রিস্ট প্রতীককেও ভয় পেতে শুরু করে। শেষ পর্যন্ত দেশে আর একটি ট্রোলও দেখা যায় না। এই গল্পটায় এক বাবা তার ছোট মেয়েকে ঘুমের আগে শুনিয়েছিল, আর সেই মেয়ে বড় হয়ে হয় প্যালিওন্টোলজিস্ট নোরা। 30 বছর পর জিটিউন মেন্স মাউন্টেন্সের এক কেবিনে হঠাৎ এক রহস্যময় লোক ঢোকে। নোরা তাকে প্রথমে আক্রমণ করে বসে, এমনকি ছুরিও মারতে যায়। পরে বুঝতে পারে সে তার সহকর্মী অ্যান্ড্রুয়াস। 3 বছর আগে নোরা জ্ঞান ব্যবহার করে মিলিটারি পাহাড়ে পাওয়া এক বিশাল ট্রোলকে হারাতে পেরেছিল। সে ট্রোল কমিশনের সদস্য ছিল, কিন্তু নতুন সরকারও আগের মতোই দুর্নীতিগ্রস্ত বুঝে সে পদত্যাগ করে। এখন তার বিরুদ্ধে প্রাসাদ থেকে রেস্ট্রেইনিং অর্ডারও আছে। অ্যান্ড্রাস তাকে আবারও সাহায্যের অনুরোধ করে। অবশেষে নোরা রাজি হয়ে যায়। হেলিকপ্টারে যাওয়ার সময় সে গোপনীয়তার কাগজে নিজের নামের বদলে টেনি ট্রোল মলি লিখে সাইন করে। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যায় মর্গ পাওয়ার স্টেশনে, যেখানে প্রফেসর মোলার আর ওয়াঙ্গেল জানায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে অ্যাটমিক বোমা বানানোর দৌড় বলা হয়েছিল সেটি আসলে ছিল এক বিশাল ট্রোল জোটনকে খুঁজে বের করার আড়াল। নোরা সামনে দেখে সেই দৈত্যকার ট্রোল জোটনকে, যার চারপাশে ইউভি লাইট বসানো, কারণ আমরা জানি সূর্যের আলোই তাদের একমাত্র দুর্বলতা। প্রজেক্ট লিডার মেরিয়ম জানায় ট্রোলটি হাইবার স্টেশনে আছে, শুধু হালকা পাওস পাওয়া যাচ্ছে। আশ্চর্যের বিষয়, তার ডিএনএ মানুষের চেয়ে গাছের সঙ্গে মিল বেশি। অফিসে গিয়ে তারা 1000 বছরের পুরনো ট্রোল সংক্রান্ত লেখা দেখে, যার মধ্যে 1030 সালের ট্রোল আইনও আছে, যদিও একটি অংশ হারানো গেছে। সবাই ভাবে দেশে হয়তো আরও ট্রোল লুকিয়ে আছে, তাই নোরার সাহায্য দরকার। কিছু তার দ্বিধায় পড়ে নোরা বাথরুমে যাওয়ার কথা বলে, কিন্তু দেখা যায় গোপনে জোটনের কাছে ফিরে যায়। লিফটে উঠে তার নাক স্পর্শ করে, তখন হালকা গুনগুন করতে থাকে। প্রথমে কিছুই হয় না, কিন্তু হঠাৎ কম্পিউটার তার জীবনের চিহ্নের পরিবর্তন ধরা পড়ে। ঠিক তখনই জোটন চোখ খুলে নোরার দিকে তাকায়। সবাই ছুটে আসে, দেখা যায় সে শিকলে বাঁধা। ইউভি লাইট চালু করার নির্দেশ দেওয়া হয়, কিন্তু মেরিয়াম কন্ট্রোলে কফি ফেলে দেয়। লাইটটি বন্ধ হয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে ভবনে। নোরা লিফটে ওঠার মুহূর্তে জোটন শিকল ছিলে ফেলে এবং লিফটে আঘাত করে। কেবিনটি ছিটকে পড়ে যায় নিচে। তবে লিফটে মাটিতে ছিটকে পড়লেও দেখা যায় নোরা কোনো মতে বেঁচে যায়। ঠিক তৎক্ষণাৎ অ্যান্ড্রাস দরজা খুলে তাকে বের করে আনে। এইদিকে মোলার মেঝেতে গড়িয়ে পড়া এক টুকরো ট্রোল স্যাম্পল নিয়ে পালিয়ে যায়। জোটন তখন ল্যাবের ভেতর তাণ্ডব চালাচ্ছে। সবাই হুড়োহুড়ি করে নিজের মতো করে পালানোর চেষ্টা করছে। এক পর্যায়ে জোটন তার পায়ের চাপা দিয়ে ওলেনকে মেরে ফেলে। তখন নোরা, অ্যান্ড্রাস আর সিগ্রিড মেরিয়ম সহ সিঁড়ি দিয়ে পালিয়ে যায়। ঠিক তখনই জোটন পুরো বিল্ডিং ভেঙে বেরিয়ে আসে, কিন্তু কয়েক সেকেন্ড তাদের দিকে তাকিয়ে সে তার নিজের মতো করে অন্যদিকে হেঁটে চলে যায়। পরবর্তীতে পুরো দলটিকে হেলিকপ্টারে করে রিগেটের এক এয়ারফোর্স বেসে নেওয়া হয়। সেখানে তারা আগের অভিযানের বন্ধু ক্রিসের সঙ্গে দেখা করে। এখন সে মেজর। মিটিংয়ে প্রধানমন্ত্রী ব্রিচম্যান্ট জানায় প্রজেক্টটা বেশি ঝুঁকিপূর্ণ ছিল, আর এখন তারা অগ্রাধিকার দেশের মানুষকে বাঁচানোর। তাই তিনি সেনাবাহিনীকে জোটনকে মেরে ফেলতে আদেশ দেন। এতে করে নোরা ক্ষুব্ধ হয়ে পড়ে। আগেরবার তারা এক নিরীহ ট্রোলকে এইভাবেই মেরে ফেলেছিল, যার জন্য সে এখনো নিজের প্রতি অপরাধ বোধে ভোগে। কিন্তু ব্রিচম্যান জানায় সেই হামলায় সে তার নিজের ভাইকে হারিয়েছিল। এতে করে অনুপ্রাণিত হয়ে নোরা সিদ্ধান্ত নেয় এবার সে লড়াই থামাবে না। ক্রিস হেলিকপ্টারগুলোতে ইউভি লাইট বসিয়েছে, যাতে করে ট্রোল শিকার করা যায়। এদিকে শহরের ভেতরের এক রিসোর্টে পার্টি চলছিল। হঠাৎই মাটি কাঁপতে শুরু করে। দেখা যায় ছাদ বেগে জোটন উকি দেয়। প্রথমে মানুষ ভিডিও করতে থাকে। মানুষের ভেতর তখন ভয় ঢোকেনি, কিন্তু সে গর্জে উঠলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার ভেতর। কিছুক্ষণের মধ্যে জোটন লোকজনকে ধরে ধরে খেতে শুরু করে, একদম চিবানো ছাড়াই আস্ত। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে হেলিকপ্টার এসে পৌঁছায় আর ইউভি লাইট জ্বালায়। তার শরীরে আগুনের দাগ পড়ে। দুবার আক্রমণ সফল হলেও জোটন এক বৈদ্যুতিক খুঁটি ছুঁড়ে মারে। একটি হেলিকপ্টার ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয় আর বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়। এতে করে সবাই মারা যায়। ক্রিস প্রতিশোধে ফেটে পড়ে, কিন্তু নোরা তাকে থামায় আর শান্ত করে। জোটন হঠাৎ সরে যায়। পরে ক্রিস ঘটনাস্থলে পৌঁছায় আর নিজের বন্ধুর প্রতি শ্রদ্ধা বিনিময় করে। মরিয়ম জানায় ট্রোল এত নির্মম কেন? নোরা তখন বলে আগের ট্রোলটা এমন ছিল না,
সে শুধু নিজের বাড়িতে ফিরতে চেয়েছিল। মানুষের দীর্ঘদিনের অত্যাচারী তাকে এমন বানিয়ে দিয়েছে হয়তো। তখন নোরা মনে করে জর্ডনের সঙ্গে যোগাযোগের হয়তো কোনো উপায় থাকতে পারে, এবং কি সে একজনের কথা জানে যে তাকে সাহায্য করতে পারে। এদিকে লেস যায় এক ব্যক্তি কষ্ট করে নিজের ভাঙা বাড়ি ঠিক করছিল, কিন্তু জর্ডন আবার এসে এক পায়ে সেটিকে গুড়িয়ে দেয়। লোকটি অনেক বেশি আবারও কষ্ট পায়। অন্যদিকে অবশেষে ডোবর পাহাড়ে দলটি এসে গোপন সামরিক এলাকায় পৌঁছায়। ভাঙা বেড়া দিয়ে তারা ভেতরে ঢোকে। তারা ঢুকে পড়ে এক অন্ধকার পরিত্যক্ত গুহায়। দেওয়ালে অদ্ভুত আঠালো পদার্থ দেখে অ্যান্ড্রিয়াস অবাক হয়ে যায়। তখন নোরা তাকে ধীরে ধীরে সত্যটা জানায়। এটা ছিল একটা পুরনো শিকার ফাঁদ। এখানে ট্রোল কিংকে মৃত্যুর দিকে টেনে আনার পরিকল্পনা করা হয়েছিল। তার সন্তানকে অপহরণ করে এই গুহায় লুকিয়ে রাখা হয়, যেন রাজা তাকে বাঁচাতে এসে ফাঁদে পড়ে। একটি পাথরের গায়ে খোদাই করা ছিল খ্রিস্টান প্রতীক, যেগুলো ট্রোলদের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। কিন্তু নোরার কণ্ঠ ভারী হয়ে আসে, কারণ ট্রোল কিং মারা যায়নি। 3 বছর আগে তারা যে বিশাল ট্রোলের মুখোমুখি হয়েছিল সেটাই ছিল সেই রাজা, তবে তার সন্তানের দেহ এখন পর্যন্ত পাওয়া যায়নি। কিছুক্ষণ পর গুহার গভীরে একটি গর্তের সামনে এসে নোরা মাটিতে ট্রোল কিং এর পাথরটা টোকা দেয় এবং সবাইকে শান্ত থাকতে বলে। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে আবির্ভাব ঘটে এক ট্রোলের। উত্তেজনা চরমে উঠলেও নোরা ফিসফিস করে বলে, এটাই সেই হারিয়ে যাওয়া সন্তান। গত 3 বছর ধরে সে এখানে আসতো, শুধু এই ট্রোলটাকে মানুষের উপস্থিতির সাথে মানিয়ে নিতে শেখাতে। নোরা তার বাবার পাথরটি দেখায়। ট্রোলটা শোকে দেখে, আর নোরা আলতো করে তার নাক ছুঁতেই সে খুশির ছোট শব্দ করে। নোরা গুনগুন করলে ট্রোলটাও মিলিয়ে সুর তোলে। অ্যান্ড্রিয়াস অবাক হয়ে বিষয়টি শেখে। সেও নাক ছুঁয়ে গুনগুন করে, আর ট্রোল ভালো প্রতিক্রিয়া দেখায়। ট্রোলটির নাম না থাকায় নোরা তার নাম রাখে বিউটিফুল। কিন্তু শান্তি বেশিক্ষণ টেকে না। ববডারলেন এলাকায় যৌতুনের আগমন টের পেয়ে নোরা আকাশে ফ্লেয়ার ছড়ে। বরফের নিচ থেকে উঠে আসে বিউটিফুল। কিছুক্ষণের মধ্যে 2 ট্রোল মুখোমুখি দাঁড়িয়ে গর্জন করতে থাকে। যৌতুন হঠাৎ বরফে আঘাত করে সেটি ফাটিয়ে দেয়। নোরা প্রাণপণে দৌড়াতে গিয়ে পড়ে যায়। ক্রিস তাকে টেনে তোলে, আর ঠিক তখনই বিউটিফুল সময় মতো সরে যেতে না পেরে জমাট বরফ ভেঙে হিমশীতল পানিতে পড়ে যায়। কয়েক মুহূর্ত লড়াই করে, এরপর ধীরে ধীরে সে ডুবে যেতে থাকে। নোরা অসহায় চোখে তাকিয়ে থাকে সেই গর্তের দিকে। যৌতুন আবার তেড়ে এলে সবাই হেলিকপ্টারে উঠে পালিয়ে যায়। আকাশে উড়তে উড়তে যৌতুন হেলিকপ্টার ফেলে দেওয়ার চেষ্টা করলেও তারা অল্পের জন্য বেঁচে যায়। আর নোরা ভেঙে পড়ে, কারণ সে জানে বিউটিফুল আর ফিরবে না। একটি এয়ার অ্যাম্বুলেন্স ঘাঁটিতে নোরা জানায়, একবার সে বিউটিফুলকে গুহার বাইরে এনেছিল। সে কিছুই ধ্বংস করেনি, শুধু আকাশে তারা দেখছিল। এরপর চুপচাপ নিজের নিরাপদ গুহায় ফিরে গিয়েছিল। সে কখনো দানব ছিলই না। মানচিত্র দেখে গ্রুপটি বুঝতে পারে যৌতুন তীর্থযাত্রার পুরনো পথ ধরে উত্তরে নিউডালোর্সের দিকে যাচ্ছে। নোরা মনে করে তার বাবার গল্প। একসময় নিউডালোর্স ছিল রাজধানী, আর ওয়ালফ সেখান থেকেই শাসন করতেন। তাহলে যৌতুনের লক্ষ্য একটাই, প্রতিশোধ। তারাও সকলে ট্রান্ডহাইমে পৌঁছে নোরার বাবার পুরনো বন্ধু এথালসের সঙ্গে দেখা করে। সে তাদের নিডারস ক্যাথেড্রালে নিয়ে যায়। সেইখানে ছিল অনেক পুরনো নির্মিত হওয়া এক ঐতিহাসিক গির্জা, যেটা এক সময় হার্ট অফ নরওয়ে নামে পরিচিত ছিল। এখান থেকেই চার্চ নির্মমভাবে দেশ শাসন করত। চার্চে ঢোকার আগে ক্রিস অস্ত্র রেখে দেয়। নোরা জানায় তারা এসেছে ওলফের সমাধি খুঁজতে। এক গোপন সুড়ঙ্গ পেরিয়ে তারা পৌঁছায় এক রহস্যময় কক্ষে। দেওয়ালে ছিল ওলফের চিত্র। অ্যান্ড্রিয়াস স্পর্শ করতেই তার পেটের জায়গায় একটি অংশ ভেঙে পড়ে। এস্থার মনে পড়ে শেষ যুদ্ধে ওলফের পেট, উরু আর গলায় আঘাত পেয়েছিলেন। তারা সেই জায়গাগুলো স্পর্শ করতেই দেওয়াল খুলে গোপন গর্ত প্রকাশ পায়। নোরা সেখানে 3টি মশাল বসিয়ে ঘোরাতে শুরু করে। দেওয়ালের ভেতর যান্ত্রিক শব্দ শোনা যায়। হঠাৎ সামনে ভেসে ওঠে একটি গোপন দরজা। ভেতরে ঢুকে তারা দেখতে পায় একটি পুকুরের মাঝখানে অবশেষে ওলফের সমাধি। নোরা কফিন খুলতে চায়। এস্থার দ্বিধায় পড়ে আর বলে এটা অসম্মানজনক। কিন্তু নোরার চোখে তখন একটাই কথা, এটা শুধু ইতিহাস না, এখন এটা একটা যুদ্ধ। তারা একসাথে ভারী ঢাকনাটা ঠেলে খুলেই দেখতে পায় ওলফের কঙ্কাল, যার হাতে একটি তলোয়ার ধরা। তলোয়ারটি রূপার হওয়ার মরিচা পড়েনি, কিন্তু বাস্তবে এটি তেমন শক্তিশালী অস্ত্র নয়। ওলফের পকেটে তারা টুল আইনের হারিয়ে যাওয়া অংশটি খুঁজে পায়। ছবিটি সিগ্রিটের কাছে পাঠানো হলে সে ইনস্টিটিউটে থাকা বাকি অংশের সাথে মিলিয়ে পুরো লেখাটি পড়তে পারে। তারা তখন জানতে পারে ওলফ আসলে ট্রোলদের দেশ থেকে তাড়ানোর বিরুদ্ধে ছিলেন, কিন্তু চার্চ তাকে হত্যা করেছিল যাতে তারা ট্রোলদের উপর আক্রমণ চালিয়ে যেতে পারে। যৌতুন আসলে ওলফের উপর নয়, বরং পুরো মানবজাতির উপর প্রতিশোধ নিতে চায়।
যায়। এইদিকে রিসোর্টে হামলা ও ধ্বংস হওয়া বাড়ির ভিডিও সারা পৃথিবীতে ভাইরাল হয়ে যায়। অন্য দেশের সরকারও চিন্তিত হয়ে পড়ে। প্রেস কনফারেন্সে ব্রিসম্যান জানায় যে তীর্থযাত্রার পথে থাকা সবাইকে সরিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু কিভাবে এই বিপদ থামানো হবে এর কোনো উত্তর তার কাছে নেই। ক্রিসকে বেঁচে ফিরে যেতে বলা হলেও সে বন্ধুদের সাথে থেকে একসাথে লড়াই করার সিদ্ধান্তই নেয়। এরপর গ্রুপটি ভাবতে থাকে অতীতে ওলফ কিভাবে ট্রোলদের বিরুদ্ধে লড়াই করতেন। তখন নোরা পুকুরের কথা মনে করে। সে একটি ছুরি পবিত্র পানিতে ডুবিয়ে ট্রোল কিং এর পাথরের ছোঁয়াতেই পাথরটি সরে সাথে সাথে ভেঙে যায়। তখন তারা বুঝতে পারে পবিত্র পানি ট্রোলদের জন্য মারাত্মক দুর্বলতা। এরপর ক্রিস আর মিরিয়ম লোকজনকে সাহায্যের জন্য ডাকে আর সবাই দেশ রক্ষার জন্য এগিয়ে আসে। এইদিকে এন্থার অ্যান্ড্রিসকে চার্জের ঘন্টা বাজানো শেখায় আর সৈন্যরা পুকুর থেকে পবিত্র পানি এনে তাদের অস্ত্রে ভরতে থাকে। সন্ধ্যায় অবশেষে জোটন এসে চারপাশের ভবন ধ্বংস করতে চার্জের দিকে এগোতে থাকে। এস্থার ও অ্যান্ড্রিয়াস ঘন্টা বাজাতে শুরু করলে তীব্র শব্দে জোটনের কান ব্যথা পায় এবং সে ধীর হয়ে যায়। তখন সৈন্যরা পবিত্র পানির গুড়ি ছুটতে থাকে যা ধীরে ধীরে তাকে আঘাত করতে থাকে। রাগে জোটন একটি গাছ তুলে চার্চের দিকে ছুঁড়ে মারে, ফলে ঘন্টাগুলো ভেঙে যায়। যদিও সৈন্যরা গুলি চালাতে যায় কিন্তু তাতে খুব বেশি ক্ষতি হয় না। তখন ক্রিস মাটিতে পাতা বিস্ফোরণ ঘটিয়ে দেয়। এতে জোটন গুরুতরভাবে পুড়ে যায়, কিন্তু তবুও সে বেঁচে থাকে। ঠিক তখনই একটি গর্জন শোনা যায়। সবাই অবাক হয়ে দেখে বিউটিফুল আবার ফিরে এসেছে। দুই ট্রোল নদীর মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু করে। লড়াইয়ের এক পর্যায়ে জোটন বিউটিফুলকে আঘাত করে সেতুর উপর ছুঁড়ে ফেলে, ফলে সেতুটি সেখানে ভেঙে পানিতে পড়ে যায়। নোরা বন্ধুকে বাঁচাতে মরিয়া হয়ে পড়ে। তখন মরিয়াম বুঝতে পারে জোটনের শরীরে পালস আছে, তাই ভেতর থেকে আক্রমণ করলে শরীর, পানি আর হৃদয় ধ্বংস করতে পারবে। কিন্তু এই দিকে তাদের কাছে মাত্র আর একটি বোমাই বাকি আছে। ক্রিস ও অ্যান্ড্রিয়াস হেলিকপ্টারে ওঠে আর নোরা ও মরিয়ম জোটনকে ব্যস্ত রাখতে গুলি চালাতে থাকে। হেলিকপ্টার থেকে বোমাটি পড়ে গেলে অ্যান্ড্রিয়াস তা ধরে ফেলে, কিন্তু তাদের ডেটোনেটরটি ভেঙে যায়। এখন বোমা বিস্ফোরণ ঘটাতে হলে গ্রেনেড ব্যবহার করতে হবে আর কাউকে এর সাথে আত্মত্যাগ করতে হবে। অ্যান্ড্রিয়াস বুঝতে পারে তাকে কি করতে হবে, তাই সে সিগ্রিটকে শেষবারের মতো ফোন কলে বিদায় জানায়। ঠিক তখনই বিউটিফুল অজ্ঞান হয়ে পড়ে এবং নোরা মরিয়মের গুলিও শেষ হয়ে যায়, কিন্তু নোরা হার মানে না। হেলিকপ্টারে জৌতনের মাথার কাছে পৌঁছালে অ্যান্ড্রিয়াস বোমা আর গ্রেনেড নিয়ে লাফ দেয়। জৌতন সবকিছু গেলে ফেললে গ্রেনেড বিস্ফোরিত হয় আর পবিত্র পানি তার পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এতে করে তার শক্ত চামড়া পড়ে যেতে থাকে। এই সুযোগে জ্ঞান ফিরে পাওয়া বিউটিফুল তার বুকে হাত ঢুকিয়ে হৃদয় ছিঁড়ে ফেলে। এরপর জোতনের দেহ নদীতে ভেঙে পড়ে ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। কিছুদিন পরে চার্চটি মেরামত করা হয় এবং এস্থার ওলফের সত্যিকারের ইতিহাস নিয়ে একটি প্রদর্শনী খোলে। সিগ্রিট একটি সন্তানের জন্ম দেয় আর ক্রিস হয়ে যায় মজার মামা। বিউটিফুল এখন পাহাড়ে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় এবং মাঝে মাঝে নোরার কেবিনে আসে। কিন্তু অন্যদিকে মোলার যে নমুনাটি চুরি করে ছিল সেটি থেকে ধীরে ধীরে একটি ছোট্ট বেবি ট্রোল জন্ম নিতে শুরু করে।